দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, আদমকে হত্যা, যুদ্ধপরাধে ভেসে যাবে ইসরায়েল। এরপর জানিয়ে দেব সৌদিতে গ্রেপ্তার হচ্ছে ইসরায়েল বিরোধীরা। এদিকে হামাসের হামলা, নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ ইসরায়েলি তদন্ত সংস্থার। এরপর জানিয়ে দেব যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনা শেষ করতে দ্রুত মিশরে যাবে হামাস, জানিয়েছেন হানিয়া। আরও জানিয়ে দেব ইসরায়েলের হাতে গাজার 496 জন চিকিৎসাকর্মী নিহত। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছেন বাংলাদেশিরাও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এই যুদ্ধ সম্পর্কিত আপনার মূল্যবান মন্তব্য। আদমকে হত্যা, যুদ্ধপরাধে ফেসে যাবে ইসরায়েল। গত বছরের 29শে নভেম্বর বিকেলের দিকে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি ফিলিস্তিনি বাচ্চা ছেলে তাদের সামনের রাস্তায় খেলতে নেমে এসেছিল। ওখানে তাদের প্রায় একসাথে খেলতে দেখা যায়। কয়েক মিনিট পরেই ওই বাচ্চাদের মধ্যে 2 জন ইসরায়েলি সেনাদের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে। নিহত ওই 2 জন ছিল 15 বছর বয়সী বালিশ ও 8 বছর বয়সের আদম। জর্ডান নদীর পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক সামরিক দখলদারির অধীনে আছে বিগত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে। সেখানে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী কি ধরনের আচরণ করে তা নিয়ে বিবিসির করা এক তদন্তের অংশ হিসেবে যেদিন ওই বাচ্চা দুটি মারা যায় সেদিন ঠিক কি কি ঘটেছিল তার ঘটনাক্রমগুলো জোড়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওই ঘটনাটি সংক্রান্ত যাবতীয় মোবাইল ফোন ও সিসিটিভি ফুটেজ, ইসরায়েলের সেনাবাহিনীর গতিবিধি নিয়ে তথ্য, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও ঘটনাস্থলের মাপজোক সহ বিস্তারিত পর্যবেক্ষণ, এগুলো সব একত্রিত করে যে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে তাতে ওই ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে প্রতীয়মান হয়। বিবিসি যেসব সাক্ষ্য প্রমাণ পেয়েছে তা দেখে জাতিসংঘ মানবাধিকার ও কাউন্টার টেরোরিজম বিষয়ক বিশেষ প্রতিনিধি বেনশাল পর্যন্ত বলেছেন আদম নামের বাচ্চাটির মৃত্যু যুদ্ধপরাধ বলেই মনে হচ্ছে। আরেকজন আইন বিশেষজ্ঞ ডক্টর লরেন্স হিন কাউথন বলেছেন যেভাবে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করা হয়েছে তা ছিল নির্বিচার। ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে কোন পরিস্থিতিতে এই মৃত্যুগুলো ঘটেছে তা পর্যালোচনা করা হচ্ছে। তবে সেই সঙ্গে তারা বলছে লাইভ ফায়ার তখনই ব্যবহার করা হয় যখন কোনো আশু বিপদের মোকাবেলা করতে হয়। এছাড়া কাউকে গ্রেপ্তার করার সময় অ্যারেস্ট প্রোটোকল অনুযায়ী বাকি সব উপায় বন্ধ হয়ে গেলে তখন করা হয়। গত 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের চালানো হামলার পর থেকে পশ্চিম তীরেও সহিংসতা তীব্র আকার নিয়েছে। সেখানে ফিলিস্তিনিদের বাড়িতে গ্রাফিতি এঁকে ভাঙচুর চালানো হচ্ছে, বেসামরিক ফিলিস্তিনিদের অস্ত্র দিয়ে ভয় দেখানো হচ্ছে, আর ওই এলাকা ছেড়ে প্রতিবেশী জর্ডানে চলে যেতে বাধ্য করা হচ্ছে এবং ফিলিস্তিনি এক বন্দুকধারীর লাশ খুঁচিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে। বিবিসি এগুলোর প্রমাণ পেয়েছে। সৌদিতে গ্রেপ্তার হচ্ছে ইসরায়েল বিরোধীরা। সৌদি আরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ইসরায়েল বিরোধী পোস্ট করলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। ইসরায়েল বিরোধী কথা বলায় ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। বৃহস্পতিবার 2 মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রয়েছেন একটি কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তা। তার কোম্পানিটি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রজেক্টের সঙ্গে কাজ করে। নাম গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে ওই কর্মকর্তা গাজায় চলমান হামাস ও ইসরায়েল যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছিলেন। আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে আমেরিকান মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানোয়। বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ ইসরায়েলি ও মার্কিন কোম্পানির পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছে। এই বয়কটের জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। ব্লুমবার্গকে সৌদি সরকারের একটি সূত্র জানিয়েছে আশঙ্কা করা হচ্ছে সৌদিতে ইরানপন্থী একটি প্রভাবের বিস্তার ঘটতে পারে, আর এই আশঙ্কা থেকে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি স্পষ্ট করে জানায়নি ব্লুমবার্গ। দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই জানা গেল ইসরায়েল বিরোধীদের ওপর গ্রেপ্তারের মতো কঠোর ব্যবস্থা নিচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর মুসলিম দেশ সৌদি আরব।
হামাসের হামলা, নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ ইসরায়েলি তদন্ত সংস্থার। ফিলিস্তিনের রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা গত ৭ অক্টোবর কিভাবে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালালো সে সম্পর্কিত তদন্তের অংশ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রাষ্ট্রটির স্থল, বিমান ও নৌবাহিনীর প্রধানদের জিজ্ঞাসাবাদ করেছে ইসরায়েলের সরকারি তদন্ত সংস্থা। খবর রয়টার্সের। জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তাদেরকে তদন্ত সংস্থার কার্যালয়ে তলব করা হয়েছিল। সেই তলবে সাড়া দিয়ে কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সরকারি তদন্ত সংস্থার প্রধান নেতানিয়াহু এঙ্গেলমানের দপ্তর থেকে। গত ৭ অক্টোবর গাজার ইসরায়েলি ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালায় হামাস যোদ্ধারা। তাদের হামলায় নিহত হন ১,২০০ জন মানুষ। তবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, যা এখনও চলছে। সেই অভিযানে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ৩৪,০০০-এরও বেশি মানুষ। বস্তুত হামাসের ৭ অক্টোবরের হামলা ছিল ইসরায়েলের গত ৭৫ বছরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর নেতানিয়াহু এঙ্গেলমান বলেছিলেন হামাস কিভাবে এত বড় একটি হামলা চালাতে সক্ষম হলো তা তদন্ত করতে চায় তার দপ্তর। তিনি আরও বলেছিলেন হামলার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি ঘটনা ও বিষয় যাচাই এবং বিশ্লেষণ করা হবে। পরে ডিসেম্বরে এক সংবাদ সম্মেলনে এঙ্গেলমান বলেন প্রাথমিক অনুসন্ধানে তার দপ্তর এই মর্মে নিশ্চিত হয়েছেন যে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার বহুমুখী ব্যর্থতা ও গাফিলতি এই হামলার ভয়াবহতা বৃদ্ধির জন্য দায়ী। ২০২৪ সালের জানুয়ারি থেকে এই ইস্যুতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবেন তার দপ্তরের কর্মকর্তারা। বুধবারের ফেসবুক পোস্টে এঙ্গেলমানের দপ্তর থেকে বলা হয়েছে যুদ্ধের ৬ মাস ইতিমধ্যে পেরিয়ে গেছে। এই যুদ্ধের জন্য যারা দায়ী তাদের কাছ থেকে এ সম্পর্কিত ব্যাখ্যা জানার অধিকার ইসরায়েলের জনগণের রয়েছে। রাষ্ট্রীয় তদন্ত সংস্থার প্রধান জনগণকে এ সংক্রান্ত বিশদ তথ্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে নেতানিয়াহুর দপ্তর থেকে বুধবারের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় একটি বিবৃতি দেওয়া হয়েছে নেতানিয়াহুর দপ্তর থেকে। সেই বিবৃতিতে বলা হয়েছে তদন্ত কর্মকর্তারা যেসব প্রশ্ন করেছিলেন সেসবের প্রতিটির অনুপুঙ্খ জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনা শেষ করতে দ্রুত মিশরে যাবে হামাস, জানিয়েছেন হানিয়া। হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন যে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটি ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাবটিকে ইতিবাচক মনোভাব নিয়ে দেখছে। সংগঠনটির প্রতিনিধি দল চলমান যুদ্ধবিরতি আলোচনা শেষ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব মিশরে যাবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার ২ মে হানিয়া মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেলের কাছে ফোন করে গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে কায়রোর ভূমিকা নিয়ে প্রশংসা করেন। হামাসের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে মিশরের সঙ্গে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রস্তাবটি হামাস ইতিবাচক মনোভাব নিয়ে পর্যালোচনা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার ইসরায়েল সফরকালে হামাসকে যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। হামাসকে হ্যাঁ বলতে হবে এবং এটি করা দরকার। ব্লিংকেন জোর দিয়ে বলেছিলেন যে হামাস যদি সত্যিই ফিলিস্তিনি জনগণের ভালো চায় এবং তাদের দুর্ভোগ অবিলম্বে দূর করতে চায় তবে এই চুক্তিটি করা উচিত। তবে আলোচনার ফলাফল এখনো অনিশ্চিত। জিম্মিদের মুক্তি হয়তো হবে, কিন্তু যে কোনো চুক্তির লক্ষ্য নিয়ে এখনো গভীর মতপার্থক্য রয়েছে বলেও জানান তিনি। ইসরায়েলের হাতে গাজার ৪৯৬ জন চিকিৎসক কর্মী নিহত। ইসরায়েলের একটি কারাগারে ফিলিস্তিনি চিকিৎসক ডক্টর আদনান আল বাশার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে মোট ৪৯৬ জন চিকিৎসা কর্মী নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে প্রায় ১৫০০ স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন এবং ৩০৯ জন ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন। ফিলিস্তিনি মন্ত্রণালয় বলেছে কারাগারে বন্দীদের বিশেষ করে গাজা উপত্যকা থেকে গ্রেপ্তারকৃত সম্পূর্ণ গোপনীয়ভাবে হত্যা করেছে ইসরায়েল। সর্বশেষ হত্যাকাণ্ডের শিকার ডক্টর আল বাশার। এই হত্যাকাণ্ড ইসরায়েলের শেষ হত্যাকাণ্ড হবে না। বিবৃতিতে ইসরায়েলের হাতে আটক বন্দীদের সুরক্ষা দিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং স্বাস্থ্য ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। ৫০ বছর বয়সী আদনান আল বাশার গাজা সিটির আল শিফা হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ছিলেন। গত ডিসেম্বরে উত্তর গাজার আল আদওয়া হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় ইসরায়েলি সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে।
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছেন বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভরত শিক্ষার্থীদের দেওয়া বেষ্টনীর একাংশ ভেঙে ফেলেছে পুলিশ। এ সময় মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ম্যানহাটনে ৩৬ একর জায়গা জুড়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয় থেকেই গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়। গতকাল বৃহস্পতিবার দেখা গেল বিশ্ববিদ্যালয়ের চারপাশে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের ব্যাপক উপস্থিতি। বৈধ পরিচয়পত্র ছাড়া ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে ভেতরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, পাশাপাশি পরীক্ষাও চলছে। শুধু কলম্বিয়া বিশ্ববিদ্যালয় নয়, যুক্তরাষ্ট্রের অন্তত ৫০টি বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নিচ্ছেন।